গুড মর্নিং স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমরা সবাই একটা প্যান্ডেমিক অবস্থার মধ্যে দিয়ে চলছি। তোমাদের জানি না অনলাইন ক্লাস তোমরা কেমনভাবে করছো, তো আমি তোমাদের সাধ্যমতো সাহায্য করবো তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা কভার করার জন্য। তো তোমাদের যেটা সিলেবাস রয়েছে ভূগোলের অষ্টম শ্রেণীর প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর অন্দরমহল। তো এই বিষয়ে আজকে আমরা সামান্য আলোচনা করব। তো পৃথিবী হচ্ছে একটি গ্রহ, যেখানে অন্যান্য গ্রহের মতোই এটির একটি গতি রয়েছে, একটি ডাইনামিক অবজেক্ট বলা যায়। তো পৃথিবীর যে উপরি অংশ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা কি একটা শক্ত এবং কঠিন শিলাস্তর দিয়ে গঠিত হয়েছে, এবং তার নিচে কি রয়েছে সে সম্পর্কে আমরা কিন্তু বিশেষ কিছু জানি না। পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো এখানে যে পৃথিবীর অন্দরমহল জানতে গেলে কোন কোন বা আমরা কেন জানবো এর বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে আমরা চ্যাপ্টারটা পড়ব। যেমন কি না, পৃথিবীর অন্দরমহল সম্পর্কে জানলে বিভিন্ন রকম যে স্তরগুলো আছে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে, যে বিভিন্ন রকম স্তর আছে সেই স্তরের নাম এবং তাদের বিস্তার, উপাদান, এইসব বিষয়গুলো জানব। এছাড়া বিভিন্ন রকমের যে খনিজ পদার্থ রয়েছে এবং শিলা রয়েছে এগুলোর নাম, এগুলোর উৎপত্তি আমরা জানব। আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে পৃথিবীর চৌম্বকত্ব যে সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে পৃথিবীর অন্যান্য উপাদানের সাথে প্রাণের বিকাশের জন্য এর একটা ভূমিকা আছে। আর এইসব বিষয়গুলো আমরা এখান থেকে এই উদ্দেশ্য নিয়ে আমরা জানতে পারব। তো আমরা এখন কোন কোন বিষয় সম্পর্কে আমরা মোটামুটিভাবে জানার চেষ্টা করেছি, যে পৃথিবীর ভেতরটা কেমন তা কতটা জানা সম্ভব হয়েছে। তো আমরা যেগুলো খনন কার্য পৃথিবীর বিভিন্ন জায়গায় করা হয়েছে, যেমন রাশিয়ার কিছু অংশে এবং দক্ষিণ আফ্রিকার কিছু অংশে যে খনন কার্য করা হয়েছে সেগুলো খুবই নগণ্য। পৃথিবীর যে গভীরতা রয়েছে একদম, যেটা হচ্ছে কেন্দ্র পর্যন্ত 6370 কিলোমিটার, এই গভীরতার সাপেক্ষে এটা খুবই নগণ্য, এবং এটা থেকে আমরা বিশেষ কিছু জানতে পারিনি। তো এমন কিছু ঘটনা আমরা লক্ষ্য করি যেগুলো থেকে মোটামুটিভাবে পৃথিবীর ভেতরে কোন কোন জিনিস বা কোন কোন উপাদান রয়েছে বা কী জিনিস দিয়ে তৈরি মোটামুটি একটা আমরা জ্ঞান পেতে পারি, বা সেখান থেকে একটু নলেজ আমরা সেখান থেকে পেতে পারি। যেমন হচ্ছে কোনো কোনো জায়গায় যখন লাভা উদ্গীরণ হয়, লাভা বেরিয়ে আসে, সেই লাভা কী ধরনের পদার্থ বা কী ধরনের উপাদান দিয়ে গঠিত হয়েছে। কিংবা যেখানে ভূমিকম্প হচ্ছে, আমরা কি হয় যে ভূতক্ষণিকের জন্য যখন আন্দোলিত হয় তখন যেটাকে আমরা ভূমিকম্প বলছি, তো সেটা কি করে সৃষ্টি হচ্ছে বা সেটা সৃষ্টির যে কারণগুলো রয়েছে, কি করে ঘটছে ঘটনাগুলো, বা এটার জন্য কোন জিনিসগুলো দায়ী, এটা আমরা মোটামুটিভাবে এটা অনুভব বা বুঝতে পারি যে ভেতরে কি জিনিসগুলো চলছে। এখন আমাদেরকে যেটার কারণে বিজ্ঞানীরা মোটামুটিভাবে পৃথিবীর অভ্যন্তরের যে বিভিন্ন স্তরগুলোর সম্পর্কে সামান্য জ্ঞান অর্জন করতে পেরেছে, সেটা হচ্ছে যে ভূমিকম্প যে তরঙ্গগুলো হয় সেই তরঙ্গগুলোর যে কি বলবো, যেটা হচ্ছে
তরঙ্গগুলোর তাদের যে ক্যারেক্টারিস্টিক সেগুলোর বিশেষ গুণাগুণ নির্ধারণ করে, অর্থাৎ যে বিভিন্ন স্তরের যে বিভিন্ন পদার্থের যে বিভিন্ন যখন অবস্থার মধ্যে দিয়ে যায় তাদের গতিবেগের কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। এবং অনেক সময় তারা কি হয় না দিক পরিবর্তন করে, সোজা সোজা যায় না, যে বিভিন্ন জায়গাতে তারা দিক এবং গতিবেগ পরিবর্তন করে। তো যেমন ভূমিকম্পের তরঙ্গের একটি নাম হচ্ছে ই তরঙ্গ, বা যেটাকে আমরা প্রাইমারি ওয়েভ বলছি। এটি কি হয় না পদার্থের কঠিন এবং তরল এ দুটি অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে। কিন্তু এখানে যেটা হচ্ছে এস, সেটা হচ্ছে অনলি সলিড বা কঠিন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে। তো এই যে বৈশিষ্ট্য বিভিন্ন রকম তরঙ্গে, এগুলোর বৈশিষ্ট্য নির্ধারণ করে মোটামুটিভাবে যে ভূ অভ্যন্তরের বিভিন্ন যে স্তরগুলো সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। তো এখানে যে স্তরগুলো ভূবিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন সেটা হচ্ছে সবথেকে যেটা উপরের দিকে রয়েছে সেটার নাম হচ্ছে ভূত্বক। তারপরে রয়েছে তার ঠিক এর যে গভীরতা সেটা একটু বলে নেওয়া উচিত। গভীরতা মোটামুটিভাবে অ্যাভারেজ গভীরতা 30 কিলোমিটার ধরা হয়। এবং তারপরে রয়েছে গুরুমণ্ডল স্তর, বা যেটাকে মেন্টাল বলছে। এবং একদম ভেতরের দিকে স্তরটার নাম হচ্ছে কোর। এবং এটা অনেকগুলো জিনিসের সাথে তুলনা করা হয়। যেমন হচ্ছে যে পেঁয়াজের বিভিন্ন যে খোসাগুলো যখন ছাড়ানো হয় কিংবা মাছ বরাবর কাটলে জীবাণুগুলো রিংয়ের মতো অবস্থা লক্ষ্য করা যাবে। সেরকম পৃথিবীকে যদি মাছ বরাবর এরকমভাবে কেটে ফেলা যায় অনুমান করে, তাহলে কী হবে, যে ভিতরের যে অংশটা সেটা কেন্দ্রমণ্ডল বা কোর, তার বাইরের অংশটা হচ্ছে গুরুমণ্ডল, এবং সবথেকে যেটা বাইরের যে অংশ সেটাকে বলছে ভূত্বক, বা যেটাকে ক্রাস্ট বলছি। তো এখানে দেখো আমরা এরপরে বিষয়টাকে আমরা একটু গড়ে গিয়ে দেখি, যে এটা হচ্ছে জিওগ্রাফি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। দেখো এখানে হচ্ছে পৃথিবীর অন্তর্মঠ। এটাকে কি করেছে না, এটাকে তিনটি প্রধান ভাগে ভাগ করা আছে এই স্তরগুলো। যেমন হচ্ছে একটা হচ্ছে ভূত্বক, এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এটাকে ক্রাস্ট বলছে। এটা হচ্ছে মেন্টাল, এটা হচ্ছে কোর। যদি আমরা এটাকে একটা পৃথিবী, এটাকে আমরা মাঝ বরাবর কেটে ফেলি, তাহলে কিরকম হবে, এখানে কতগুলো এরকম স্তর লক্ষ্য করা যাবে। হ্যাঁ, এখানে কতগুলো স্তর আমরা লক্ষ্য করব।
বাইরের যে অংশটা এটা হচ্ছে ভূত্বক, আর ক্রাস্ট রয়েছে বা তার পরের অংশটা, এই অংশটা এটা হচ্ছে গুরুমণ্ডল, আর এই সেন্টারের এই অংশটা হচ্ছে এটা কেন্দ্রমণ্ডল, আর এই অংশটাকে বলছে ভূত্বক বলছে এটাকে। তো এখানে দেখো প্রথমে আমরা যদি বলি ভূত্বক, এটা ভূত্বক যেটা হচ্ছে একদম বাইরের দিকে অংশ। এর যে গভীরতা রয়েছে, এর যে গভীরতা এটা অ্যাভারেজ ধরা হয় 0 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। আর এর যে উপাদান আছে, এখানে সিলিকন থাকে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন আছে, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এই সকল কিছু খনিজ পদার্থ নিয়ে এগুলো গঠিত হয়ে থাকে। এবং এখানে আরেকটা জিনিস হয় না, ভূত্বক থেকে যত নিচের দিকে যাওয়া যায় তত কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। মোটামুটিভাবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি 33 মিটার গভীরতায় নিচের দিকে তাপমাত্রা বাড়তে থাকবে। এবং এখানে ভূত্বকের দুটি আবার উপবিভাগ আছে, মানে প্রত্যেকটি যে স্তরগুলো রয়েছে প্রত্যেকটি স্তরে দুটি করে উপবিভাগ রয়েছে। এবং ভূত্বকের ক্ষেত্রেও দুটি উপবিভাগ আছে, একটি হচ্ছে শিয়াল আছে, এর দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে সিলিকন আর হচ্ছে ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। এটা অনেক সময় Mg লেখা হয়, এখানে Ma লেখা হয়, তো এখানে সীমা স্তর বলে, আর একটা হচ্ছে শিয়াল বলে। তো এটাকে ম্যাগনেসিয়ামের Ma দিয়ে আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের Al দিয়ে, তো আমি এইভাবে লিখছি এটাকে অ্যালুমিনিয়াম। আর ঠিক আছে, তো অ্যালুমিনিয়ামের Al হয় আর এটা ম্যাগনেসিয়ামের Ma হয়, আর এটা সিলিকন। ভূত্বকের তাহলে এর দুটি ভাগ রয়েছে, সীমা এবং শিয়াল। আচ্ছা, এই দুটি স্তরকে বিচ্ছিন্ন করেছে কনরাড বিযুক্তি রেখা। ঠিক আছে, বিযুক্তি রেখাতে কি হয় না, যে ভূমিকম্পের যে গতিবেগ, এগুলো কি হয় না, এগুলো গতিবেগের বেগ অনেক সময় পরিবর্তিত হয় এবং এই বিযুক্তি রেখাগুলো দুটো স্তরকে আলাদা করে রাখে। ঠিক আছে, তো বিযুক্তি রেখা বা যেগুলোকে ডিসকন্টিনিউটি বলছি, সেটা হচ্ছে কি না, ভূমিকম্পের যে গতিবেগ আছে সেই গতিবেগ এই জায়গাতে পরিবর্তিত হয়। আর এই পরিবর্তনের কারণে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন, যেমন এখানে এই বিযুক্তি রেখাগুলো অনেক সময় বিজ্ঞানীদের নাম অনুসারে হয়, যেমন কনরাড বিযুক্তি রেখা, বিজ্ঞানী কনরাডের নাম অনুসারে। মৌলভিসি বিযুক্তি রেখা, মৌলভিসি যে ভূবিজ্ঞানী আছে না, এনাদের নাম অনুসারে এগুলো হয়ে থাকে। তো আমরা ভূত্বকের গভীরতা, উপাদান এবং এর একটা ঘনত্ব রয়েছে, মোটামুটিভাবে ঘনত্ব যেটা হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি 2.25 এরকম হয়, 75 গ্রাম পার
সিসি বা কিউবিক সেন্টিমিটার বা ঘন সেমি এরকম হয়ে থাকে, অর্থাৎ প্রতি এটা একক আয়তন জায়গাতে এত ভর রয়েছে। এটা হচ্ছে ভূত্বক, অর্থাৎ ভূত্বক এখন এই যে শিয়ার এবং সীমাস দ্বয় এটাকে এইভাবে বলা যেতে পারে। ধরো তোমার এটা উপরে শিয়ার স্তর রয়েছে আর নিচে এইভাবে এটা হচ্ছে শিয়ার আর নিচের অংশে রয়েছে সীমাস স্তর। আর এটা হচ্ছে যেটা হচ্ছে এটা মহাদেশীয় শিলা তৈরি হয়েছে এখান থেকে। এটা হচ্ছে মহাদেশীয় আর এটা হচ্ছে মহাসাগরীয়। এটা মেইনলি হচ্ছে আগ্নেয় শিলা দিয়ে তৈরি হয়, মেইনলি হচ্ছে আগ্নেয় শিলা দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে ব্যাসল্ট, এটা হচ্ছে ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি হয়। তো এটা হালকা বলে এটা উপরে অবস্থান করে, আর নিচে রয়েছে এটা সীমা বা মহাসাগরীয় শিলা রয়েছে। তো তোমরা যখন ভূত্বক সম্পর্কে বলবে তখন এর গভীরতা উপাদান বলবে, তারপরে এর দুটো ভাগ বলবে, এবং এখানে একটা টেম্পারেচারের পরিবর্তন হয় মোটামুটি ভাবে, যেটা তো একটা থার্মাল গ্রেডিয়েন্ট রয়েছে। এছাড়া এখানে যেটা হচ্ছে একদম নিচের দিকের অংশে হাজার কিলোমিটার আরো অনেক ভেতরের দিকে তাপমাত্রার যে বৃদ্ধি সেটা প্রায় 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়ে থাকে। তাপমাত্রার যে ভেরিয়েশন তার পরের অংশে একটুখানি বাড়ে, আবার কিন্তু একদম কেন্দ্রের দিকে আবার ভেরিয়েশনটা কমতে থাকে। তো এর যে পরের অংশ যেটা হচ্ছে, আমি আরেকবার এখানে করছি, একদম যেটা বাইরের দিকে অংশ, এখানে ধরো যেটা ভূত্বক রয়েছে, ভূত্বক তার পরের অংশে রয়েছে হচ্ছে গুরুমণ্ডল। ধরো এটা হচ্ছে 0 to 40 যদি হয়, এখান থেকে 42 হচ্ছে একদম এই অংশ পর্যন্ত, এটা হচ্ছে কত না, এটা হচ্ছে 2900 কিলোমিটার। এর যে পরের অংশটা রয়েছে অর্থাৎ গুরুমণ্ডল, অর্থাৎ এটা হচ্ছে গুরুমণ্ডল। এটাকেও দুটো ভাগে ভাগ করেছে, ঠিক আছে? একটা হচ্ছে বাইরের দিকের অংশ, আর একটা হচ্ছে ভেতরের দিকের অংশ। এখানে এই অংশটা হচ্ছে গুরুমণ্ডল, এটাকেও ঠিক দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে 40 থেকে ধরো 700 কিলোমিটার, এটা হচ্ছে 740 থেকে 700 কিলোমিটার, আর 700 থেকে 2500
কিলোমিটার পর্যন্ত। সাতশো থেকে এটা 900 রয়েছে, 2900, 2500 অনেক ক্ষেত্রে এটা 2900 হয়, এটা 2900 করবে, 2900 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, এটারও দুটো ভাগ থাকে। তো উপরের দিকের যে অংশ, এটাকে প্রোফেসিমা বলে, এবং ভেতরের দিকের যে অংশ এটাকে নিফেসিমা বলে। এখন এটার নাম হয়েছে কিনা, এর যে উপাদান আছে এই উপাদানগুলোর ভিত্তিতে এগুলোর নামকরণ করা আছে। তো গুরুমণ্ডলেও তোমরা সেম যে পয়েন্টগুলো দেবে, এর গভীরতা দেবে। প্রথম পয়েন্ট গভীরতা, সেকেন্ড হলো উপাদান, এখানে কোন কোন উপাদান নিয়ে গঠিত হয়েছে। যেমন প্রোফেসিমাস ক্রোমিয়াম আছে, লোহা রয়েছে, সিলিকন এবং ম্যাগনেসিয়াম আছে, নিকেল আছে, লোহা আছে, সিলিকন এবং ম্যাগনেসিয়াম রয়েছে। হ্যাঁ, এবং এর উষ্ণতা এবং এর ঘনত্ব, এগুলো যখন তোমরা লিখবে, পরীক্ষায় যখন লিখবে, এগুলোর এই পয়েন্টগুলোকে বলতে হবে। ধরো যদি বলে যে তোমার ভূত্বক এবং গুরুমণ্ডল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, তাহলে এই পয়েন্টগুলোর উপরে বিশেষ করে নজর দিতে হবে। ঠিক আছে, এর গভীরতা লিখবে যে এখানে 40 থেকে বা জাস্ট ভূত্বকের নিচে থেকে 2900 কিলোমিটার পর্যন্ত। উপাদানগুলো লিখবে, উষ্ণতা মোটামুটি 2000 ডিগ্রি সেন্টিগ্রেড মতো থাকে। আর এখানে যেটা ঘনত্ব রয়েছে, ঘনত্ব আছে এখানে গুরুমণ্ডলের ঘনত্ব লিখবে 3.4 থেকে 5.6, এখানে লিখবে 3.4 থেকে 4.6 গ্রাম পার সিসি। উষ্ণতা লিখবে এখানে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, উপাদান তো এখানে পটাশিয়াম যেগুলো বলা হলো। আচ্ছা, গভীরতা এই অংশগুলো যেটা হচ্ছে 40 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত লিখবে। এখন এখানে বিশেষ একটি স্তর রয়েছে বা গুরুমণ্ডলে, যেটা হচ্ছে আপার গুরুমণ্ডল। আপার গুরুমণ্ডল এখানে বলছি, এটা হচ্ছে বহিঃগুরুমণ্ডলে একটি স্তর রয়েছে, যেটা হচ্ছে ঠিক ভূত্বকের নিচের অংশ এবং গুরুমণ্ডলের উপরের অংশ, যার নাম হচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ার। এটা শর্ট নোট করে অ্যাস্টেনোস্ফিয়ার কি। সেখান থেকে মনে করা হয় যে ভূপৃষ্ঠে যেটা লাভা যেটা বেরিয়ে আসে, তো এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে যে পরিচালন স্রোত আছে, এই স্রোতগুলোর কারণে অ্যাস্টেনোস্ফিয়ারের লাভা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে এবং বিভিন্ন রকমের মেরু গঠিত হয়। তাহলে একটি সান্দ্র অবস্থায় রয়েছে, থকথকে অবস্থান করছে অ্যাস্টেনোস্ফিয়ারের যে ম্যাগমা। তো এটা এই অংশ থেকে
বহিঃগুরুমণ্ডল থেকে এগুলো বেরিয়ে আসে। তাহলে বহিঃগুরুমণ্ডল এই কারণে ইম্পর্টেন্ট। আর এখানে রয়েছে অ্যাস্ট্রনোস্ফিয়ার। অ্যাস্ট্রনোস্ফিয়ার এটা কি হয় না, এটা নতুন ভূমিরূপ গঠনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এখানে আরেকটা শব্দ তোমরা জেনে রাখবে, সেটা হচ্ছে শিলামণ্ডল। এটা হচ্ছে শিলামণ্ডল। শিলামণ্ডল অর্থাৎ আমরা যে অংশে বিভিন্ন রকমের শিলার সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে। শিলামণ্ডল ভূত্বক বিভিন্ন রকম শিলা দিয়ে গঠিত হয়েছে। তো শিলামণ্ডল বলতে কোন অংশটাকে বোঝাচ্ছে না, ভূত্বকের একদম নিচের অংশ। নিচের অংশ মানে কি, এখানে সীমা রয়েছে, সীমা স্তর আছে, আর আরেকটা কি রয়েছে যে বহিঃগুরুমণ্ডল। হ্যাঁ, আর এটা হচ্ছে আউটার মেন্টাল বা বহিঃগুরুমণ্ডল। এটাকে বলছে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার বলে শিলামণ্ডল, এবং যেটা হচ্ছে উপরে যেটা হচ্ছে আউটার মেন্টাল। তো আমরা এখন কোন কোন অংশগুলো জানলাম দেখো। পৃথিবীর যে ভূ অভ্যন্তরের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে তাদের আমরা নাম জানলাম, এবং কোন উদ্দেশ্য নিয়ে আমরা এই বিষয়টা পড়ছি, এই টপিকটা পড়ছি। এছাড়া জানলাম কি না, যে ভূমিকম্পের যে তরঙ্গগুলো রয়েছে, হ্যাঁ, এই তরঙ্গগুলোর যেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি যে ওয়েভ দুটো রয়েছে, এদের আমরা নাম জানলাম। এবং আরেকটি তিনটি তরঙ্গের উদ্বেগ হয়, যেটাকে সারফেস ওয়েভ বলে আরেকটা, বা যেটাকে এল ওয়েভ বলে। আর পৃথিবীর যে তাপমাত্রা, এখানে বলে রাখি পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড গড় যে তাপমাত্রা। এই তাপমাত্রা যত ভেতরের দিকে যাওয়া যায় তত সেটা বাড়তে থাকবে, এবং এর ডেনসিটি বা ঘনত্ব ধীরে ধীরে বাড়তে থাকবে। এই তাপ ভেতরের দিকে বাড়ার যে কারণ আছে সেটা হচ্ছে যে তেজস্ক্রিয় যে পদার্থগুলো রয়েছে, এবং যেগুলোর কারণে ভেতরে ঘনত্ব অনেক বেশি, এবং ভারী পদার্থগুলো নিচে গিয়ে জমা হয়েছে। ভারী পদার্থগুলো ভেতরে জমার কি করে হয়েছে, এটা তোমরা যেমন ধরো, যদি পরীক্ষামূলক একটা জিনিস বলা যায়, যে কোনো যখন শরবত যখন বানানো হয়, দেখবে যেগুলো একটু মোটা আকারের চিনির দানা হয়, সেগুলো যদি জলের মধ্যে ফেলে এরকম করে উড়িয়ে দেওয়া হয়, তাহলে কী হবে, যেগুলো সাধারণত ভারী হবে সেগুলো খুব কুইক তাড়াতাড়ি করে নিচের দিকে জমা হয়ে যাবে। তো পৃথিবীর তো আমরা জানি কি না, তরল থেকে প্রথমে গ্যাসীয় পদার্থ তরল এবং কঠিন অবস্থায় প্রাপ্ত হয়েছে। তো সেই সময় যখন এটা কঠিন হচ্ছিল তখন যেগুলো ভারী পদার্থ হয় সেগুলো কেন্দ্রে গিয়ে জমা হয়ে যায়। কীরকম হয়, এখান থেকে সব ভারী পদার্থগুলো এখান থেকে এসে জমা হয়ে যায়। তুলনামূলক যেগুলো ভারী পদার্থ সেগুলো সব ভেতরে গিয়ে এসে গিয়ে জমা হয়, আর যেগুলো তুলনামূলক কম ভারী সেগুলো এর উপরে সজ্জিত অবস্থায় রয়েছে। এবং তাহলে কি জানা যাচ্ছে না, ডেনসিটি বেশি হচ্ছে, ঘনত্ব বেশি হচ্ছে, এবং উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে। এটা শর্ট কোশ্চেন পড়ে যে গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে তোমাদের দেখো, তোমাদের যেটা হচ্ছে কিছু জিনিস এখানে বলেছে, যেন কিছু ঘটনা রয়েছে, যেমন হচ্ছে
কিছু জায়গাতে হট স্প্রিং লক্ষ্য করা যায়, অ্যাকচুয়াল উষ্ণ, যেটা উষ্ণ প্রস্রবণ, যেখানে কি হয় না গরম জল কোনো ভূত্বকের যে ফাটল আছে সেই ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, উষ্ণ প্রস্রবণ। আর ভূতাপ বা ভূতাপটাকে পৃথিবী পৃষ্ঠের দিকে তাপ, যেটা হচ্ছে যে তাপটা বলা হলো যে যেটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে, সেই তেজস্ক্রিয় পদার্থগুলো ভাঙার কারণে একটা তাপ সৃষ্টি হয় এবং যেটা ধীরে ধীরে ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপটাকে কাজে লাগিয়ে এটাতে কি হয়, অনেক জায়গায় জল বাষ্পীভূত হয়ে যায়, সেই বাষ্পটাকে কাজে লাগিয়ে থার্মাল পাওয়ার বা যেটা হচ্ছে ভূতাপ শক্তি এটা তৈরি করা হয়। যেমন আছে আমাদের হিমাচল প্রদেশের মণিপুরম আছে, জম্মু কাশ্মীরে এরকম কিছু জায়গা রয়েছে, লাদাখে কুগা রয়েছে, এসব জায়গাতে এরকমের জিওথার্মাল প্ল্যান্ট বা ভূতাপ শক্তি এগুলো তৈরি হয়েছে। তো এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো তোমাদেরকে মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, ধরো লাভা কি, আর লাভার সাথে আরেকটা শব্দ সম্পর্কিত, সেটা হচ্ছে ম্যাগমা। ঠিক আছে, যখন কি হচ্ছে, যখন হচ্ছে ভূ অভ্যন্তরে যেটা হচ্ছে গলিত যে পদার্থটা, যেটা হচ্ছে ভূ অভ্যন্তরের ভেতরে রয়ে যায়, অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসতে পারে না, সেটাকে আমরা ম্যাগমা বলছি। আর যেটা বাইরে বেরিয়ে আসে তাকে আমরা লাভা বলছি। তো স্বাভাবিকভাবে কী হবে না, লাভাতে জলীয় বাষ্প বা অন্যান্য গ্যাসীয় উপাদানগুলো থাকে না, কিন্তু ম্যাগমাতে এগুলো কী হয়, যেগুলো ট্র্যাপ হয়ে যায়, এগুলো বেশি পরিমাণে থাকে, আবদ্ধ অবস্থায় থাকে। তো এখানে তোমরা যেটা করবে, ভূত্বক এবং ভূমণ্ডলের যে এখন শর্ট কোশ্চেনগুলো, সেগুলো হচ্ছে যে কর্নার বিযুক্তি কোথায় অবস্থিত, পৃথিবীর গড় তাপমাত্রা কত, আচ্ছা অ্যাস্টেনোস্ফিয়ার কি, আর হচ্ছে লিথোস্ফিয়ার কাকে বলছে, আর হচ্ছে প্রোফিসিমা এবং নিফিসিমা, এটা হচ্ছে 2 নম্বরের যে কোশ্চেনগুলো হয়। ঠিক আছে, এইগুলো তোমরা নোট করবে এবং এর অ্যান্সারগুলো যথারীতি তৈরি করবে। আমরা এর পরের দিনের যেটা হচ্ছে শেষ যে অংশ রয়েছে কেন্দ্রমণ্ডল, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই দুটি চ্যাপ্টার মোটামুটি আজকে তোমরা এই যে টপিকটা, এই দুটো ভাগ আছে তোমরা পড়ো, তারপরে আমরা আবার পরের সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।